স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের এখন যে প্রোগ্রাম চলতেছে সেটা হচ্ছে একদিকে অ্যাসাইনমেন্ট চলবে, অন্যদিকে ক্লাস চলবে। আমাদের যে অ্যাসাইনমেন্ট 1, 2 দেওয়া হয়েছিল তা কেউ কেউ এখনো জমা দাওনি। জমা দিতে হবে সিঙ্গেল পিডিএফ ফাইলের মাধ্যমে। ছবি উঠিয়ে পাঠিয়ে দিলে হবে না, পিডিএফ ফাইল করে জমা দিতে হবে। গ্রুপে আমি লিস্ট দিয়েছিলাম কে কে জমা দেয়নি, এরপরও কেউ কেউ পাঠিয়েছো। যারা স্যার আমাদের কি স্যার কোনো বার্ষিক পরীক্ষা হবে? এটা অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করতেছে। অ্যাসাইনমেন্টের উপর মার্কিং আসছে, তোমাদের ক্লাসে উপস্থিতির উপরে মার্কিং আসছে, সবকিছু মিলিয়ে তারপর পরীক্ষা যদি হয়, পরীক্ষা হবে, তারপরে তোমরা 10-এ প্রমোশন পাবে। সবকিছুই দরকার তোমাদের। তাহলে অ্যাসাইনমেন্ট এখনো যারা জমা দাওনি, প্রপারলি মানে কি, ছবি উঠিয়ে পাঠালে, কয়েকটা ছবি উঠিয়ে পাঠালে অ্যাসাইনমেন্ট হয় না।
পিডিএফ করে জমা দিতে হবে। পিডিএফ করবা একটা সিঙ্গেল ফাইলে। যারা এখনো জমা দাওনি তারা আমার ইমেল অ্যাড্রেসে, যেটা আগে দেখিয়েছিলাম, ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছ বয়েজ? ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছ? জি স্যার। এই ইমেল অ্যাড্রেসে সামনে যে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে সেটা যেদিন প্রকাশ হবে সেদিন থেকে 7 দিনের মধ্যে পাঠাতে হবে। যেদিন তোমাদের গ্রুপে দেওয়া হবে সেদিন থেকে 7 দিনের মধ্যে পিডিএফ করে পাঠাতে হবে। এই ইমেল অ্যাড্রেসে সামনে যে অ্যাসাইনমেন্ট হিসাব বিজ্ঞানের দেওয়া হবে এটা পিডিএফ করে এই ইমেল অ্যাড্রেসে সেন্ড করতে হবে। ক্লিয়ার? Yes, sir. আর আমাদের নতুন নতুন অনেক চ্যাপ্টার আছে, এগুলো আরম্ভ করতে হবে, নাহলে তোমাদের বই শেষ হবে না। নতুন চ্যাপ্টার গুলো তোমাদের আরম্ভ করা লাগবে। স্যার আস্তে আস্তে ফোর্থ চ্যাপ্টারটা স্টার্ট করলে ভালো হয়। সবই দেখো, আজকে যে পাওয়ার পয়েন্ট রেডি করেছে এখানে ফোর্থ পাবে, অষ্টম পাবে, সবই পাবে। খতিয়ান করতে গেলেই হিসাব সম্পর্কে জানা দরকার হয়, জাবেদা সম্পর্কে জানা দরকার হয়, খতিয়ান সম্পর্কে জানা দরকার হয়। খতিয়ান চ্যাপ্টার এমন একটা চ্যাপ্টার যেটা করলে তুমি পূর্বের সব চ্যাপ্টার পাবে, ফোর্থ পাবে, ফিফথ পাবে, সিক্স পাবে, সব চ্যাপ্টারই পাবে। খতিয়ান চ্যাপ্টার হচ্ছে সপ্তম চ্যাপ্টার। সপ্তম করা হলে পূর্বের ফোর্থ, ফিফথ, সিক্স সবগুলো এখানে আলোচনা করতে হবে। কারণ সঠিক ডেবিট ক্রেডিট না হলে কখনো সঠিক খতিয়ান হয় না। এখানে দেখো বলতে যাচ্ছে যে জাবেদার পর খতিয়ান প্রস্তুত করা হয়। এই যে জাবেদার পর বলা হলো, তার মানে তোমার পূর্বের যে ডেবিট ক্রেডিটের ব্যাপারগুলো আছে, ডেবিট ক্রেডিট নির্ণয় করে তারিখের ক্রম অনুযায়ী আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জাবেদায় লেখা হবে। জাবেদার পর সেটা খতিয়ানে স্থানান্তর করা হবে। খতিয়ান মানে কি, তুমি শপিং এ গিয়েছো, বেশ কিছু জিনিস কিনেছো, কিনে নিয়ে আসার পর সবগুলো কি বাসায় এক জায়গাতে রেখে দাও, নাকি আলাদা আলাদা করে সাজিয়ে রাখো? সবগুলো আলাদা করে সাজিয়ে রাখতে হয়। এখানে জাবেদাতে যতগুলো হিসাব পাওয়া যাবে সবগুলো হিসাব আলাদা আলাদা করে সাজিয়ে রাখতে হবে, সাজিয়ে উদ্বৃত্ত নির্ণয় করতে হবে। স্যার, হ্যাঁ বলো। জাবেদার মধ্যে পাওনাদার কি ব্যয়? পাওনাদার হচ্ছে দায়, যারা টাকা পাবে। জি স্যার। আর দেনাদার হচ্ছে সম্পদ, যাদের কাছ থেকে তুমি পাবে। ধারে বিক্রি করলে যাদের কাছ থেকে টাকা পাওয়া যায় তারা হচ্ছে দেনাদার, আর তুমি ধারে ক্রয় করলে যারা তোমার কাছে পাবে তারা হচ্ছে পাওনাদার। তারপরে স্লাইড দেখতে পাচ্ছ তো বয়েজ?
Yes, sir. জাবেদায় যতগুলো হিসাব জড়িত থাকে প্রত্যেকটি হিসাবের জন্য পৃথক পৃথক খতিয়ান হিসাব প্রস্তুত করা হবে। কোনো হিসাব যদি জাবেদায় ডেবিটে থাকলে খতিয়ানে উক্ত হিসাবে ডেবিটে পরিমাণ নিবন্ধ করা হবে। আবার কোনো হিসাব জাবেদায় ক্রেডিটে থাকলে খতিয়ানে উক্ত হিসাবে ক্রেডিটে পরিমাণ নিবন্ধ করা হবে। উদাহরণস্বরূপ ধরা হলো যে কোনো জাবেদায় মনে করো কর্মচারীর বেতন দেয়া হলো থাকলো, তখন কি করো জাবেদায়? কর্মচারীর বেতন দিলে জাবেদায় কি করো? জাবেদায় বেতন ডেবিট করো আর নগদান ক্রেডিট করো। তাহলে সেখান থেকে তোমার বেতন হিসাব যেহেতু জাবেদায় ডেবিট আছে, আবার নগদান হিসাব ক্রেডিটে টাকার পরিমাণ নিবন্ধ করা হবে। বেতন হিসাব যেহেতু জাবেদায় ডেবিট আছে, এই জন্য ডেবিট দিকে পরিমাণ নিবন্ধ করা হবে। আবার নগদান হিসাব ক্রেডিট থাকলে ক্রেডিটে পরিমাণ নিবন্ধ করা হবে। এভাবে নিবন্ধকরণের পর সংশ্লিষ্ট মাসের শেষে উদ্বৃত্ত নির্ণয় করা হবে। উদ্বৃত্ত মানে বেশি দিক থেকে কম দিকের বিয়োগফল। তোমার কাছে 1000 ছিল, তুমি 200 টাকা খরচ করলা, তাহলে এখন কত আসছে তোমার? 1000 টাকা ছিল, 200 টাকা খরচ করলে এখন কত আসছে? 800 টাকা। এই 800 টাকাকেই বলে উদ্বৃত্ত। এই 800 টাকায় তুমি যোগ বিয়োগ করে নির্ণয় করে দেখাবে 800 টাকা, এটাকেই বলে উদ্বৃত্ত। খতিয়ান নির্ণয়ের সময় কতগুলো বিষয়ে খুবই সতর্ক থাকতে হবে। কোনো হিসাব জাবেদায় কয়েকবার থাকলেও একটি খতিয়ান প্রস্তুত করা হবে। স্যার হ্যাঁ বলো। স্যার বেতন হিসাব যদি ডেবিট হয় আর নগদান যদি ক্রেডিট হয়, তাহলে খতিয়ানে কি এই বেতনের ডেবিটের সাথে সাথে নগদের ক্রেডিটও যুক্ত হবে? হ্যাঁ, আবার মনে করো আরেকটা জাবেদায় আছে নগদান ডেবিট বিক্রয় ক্রেডিট, তাহলে নগদান হিসাবে ডেবিটে যাবে টাকার পরিমাণ, আর বিক্রয় ক্রেডিট বিক্রয়ের ক্রেডিটে যাবে। ক্রেডিট এইভাবে লেখার পর তারপর লাস্ট পর্যন্ত তুমি হিসাবের বৈশিষ্ট্য হচ্ছে বেশি দিক থেকে কম দিক বাদ দিয়ে একটা বৃত্ত বা ব্যালেন্স নির্ণয় করবা, এটাকে বলে উদ্বৃত্ত। তাহলে জাবেদায় কোনো হিসাব জাবেদায় কয়েকবার থাকলেও বিভিন্ন জাবেদায় ঘুরে ফিরে মনে করো নগদান হিসাব বারবার আসলো, তখন নগদান হিসাব একবারই তৈরি হবে। তৈরি করতে গিয়ে দেখা গেল যে নগদান হিসাবের ডেবিট আসছে 10,000 আর নগদান হিসাবের ক্রেডিট আসছে 3,000, তখন উদ্বৃত্ত কত হবে? ডেবিটে আছে নগদান হিসাবে 10,000, ক্রেডিটে আছে 3,000, তখন নগদান হিসাবের উদ্বৃত্ত কত হবে? 7,000। 7,000। 7,000 টাকা। ওটাই বোঝাবে যে তোমার হাতে 7,000 টাকা আছে। সঠিক হিসাব লিখন না হলে সঠিক খতিয়ান প্রস্তুত করা সম্ভব না। তুমি যদি জাবেদা ঠিক না করো, সঠিক খতিয়ান প্রস্তুত করা সম্ভব না। এমনকি জাবেদা ঠিক না করলে সামনে আরো যতগুলো চ্যাপ্টার আসবে, কোনো চ্যাপ্টারই তোমার সঠিকভাবে সমাধান করা সম্ভব না। হিসাবের যেদিক বেশি থাকে সেদিক থেকে কম দিক বাদ দেওয়া হয়। খতিয়ান তৈরির সময় খেয়াল রাখতে হবে, বেশি দিক থেকে সবসময় কম দিক বাদ দেওয়া হবে। স্যার হ্যাঁ বলো। স্যার প্রাপ্য বিল আমাদের জন্য এটা আয়, ব্যয়, সম্পদ, দায় না মালিকানা সত্ত্ব, মানে এটা শ্রেণীটা কি? প্রাপ্য বিল সম্পদ।
যে ডকুমেন্টের টাকা ভবিষ্যতে পাওয়া যাবে এটাকে বলে সম্পদ। প্রাপ্য বিল তোমার জন্য সম্পদ। সম্পদ। আচ্ছা। তারপরে যেটা বলা হচ্ছে কোন হিসাবের উভয় দিক যদি সমান হলে কোনো উদ্বৃত্ত নির্ণয় হয় না। এই ব্যাপারটা হচ্ছে এরকম, তুমি 20,000 টাকা পেয়েছো আর 20,000 টাকা তোমার খরচ হয়ে গেছে, তাহলে কি কোনো উদ্বৃত্ত থাকবে? নো স্যার। এটাকে বলতেছে যে কোনো উদ্বৃত্ত নির্ণয় হবে না যদি উভয় দিক সমান হয়। খতিয়ান প্রস্তুতের ক্ষেত্রে জাবেদা দেখানো বাধ্যতামূলক। জাবেদা দেখানো মানে তুমি জাবেদা অনুযায়ী খতিয়ান তৈরি করবা। খতিয়ান তৈরির দুটি পদ্ধতি আছে। পদ্ধতি উল্লেখ না থাকলে প্রাচীন বা আধুনিক পদ্ধতিতে খতিয়ান প্রস্তুত করা হয়। প্রাচীন পদ্ধতিতেও খতিয়ান প্রস্তুত করা যাবে, আধুনিক পদ্ধতিতেও প্রস্তুত করা যাবে। সঠিকভাবে খতিয়ান প্রস্তুত হলে ডেবিট ব্যালেন্স সমূহের সমষ্টি এবং ক্রেডিট ব্যালেন্স সমূহের সমষ্টি সমান হয়। যদি সঠিকভাবে, হ্যাঁ বলো। প্রাচীন আর আধুনিক পদ্ধতির মধ্যে পার্থক্যটা কি? কলামের পার্থক্য, ঘর টানার পার্থক্য, অন্য কোনো পার্থক্য নাই। আমাদের বইতে যেটা দেওয়া ওইটা কি আধুনিক পদ্ধতিতে? দুইটাই দেওয়া আছে তোমাদের বইতে, প্রাচীন আধুনিক দুইটাই, দুইটা পদ্ধতি দেওয়া আছে। যদি সঠিকভাবে তাহলে প্রস্তুত করা হয় তাহলে খতিয়ানের ক্ষেত্রে দেখা যাবে ডেবিট ব্যালেন্স সমূহের সমষ্টি আর ক্রেডিট ব্যালেন্সের সমূহের সমষ্টি সমান হবে। এই পর্যন্ত কোনো প্রশ্ন থাকলে বলো কারো। আর যদি এই পর্যন্ত কোনো কোশ্চেন থাকে বলো। স্যার নগদান হিসাবটি সম্পদ? রমজান হিসাব সম্পদ। এরপর এরপর কোনো প্রাপ্য স্যার প্রাপ্য কমিশন কি? প্রাপ্য কমিশন সম্পদ। আর কমিশন আয়? কমিশন আয় তো আয়, কমিশন আয় হয়ে যাবে আয়। শিক্ষানবিশ ইসলামী স্যার? ইসলামী আয়। এরপর এরপর আরো কোনো প্রশ্ন থাকলে বলো। স্যার অনাদায়ী কমিশনটা কি? অনুদায়ী কমিশন সম্পদ। তাহলে স্যার জাবেদা কি হবে? অনুদায়ী কমিশন ডেবিট, সম্পদ বাড়লো এই কারণে, আর কমিশনের জন্য আয় হচ্ছে এই জন্য কমিশন ক্রেডিট হবে। এরপরে এখন একটা আমরা প্রবলেম দেখতে পাচ্ছ একটা, এখানে মূলত আগের চ্যাপ্টারের ওই যে বললাম চতুর্থ চ্যাপ্টারের আয় ব্যয় সবই আছে এখানে। খরচের পরিমাণ এটা চতুর্থ চ্যাপ্টারের ব্যাপার। তারপরে নগদান হিসাব প্রস্তুত করতে বলছে খতিয়ানের। খতিয়ান করতে গেলে জাবেদায় দেখতে হবে যে কোথায় কোথায় নগদান হিসাব আসছে, এই অনুযায়ী খতিয়ান প্রস্তুত করা হবে। এখানে বলছে যে নগদ 3 লাখ টাকা, 4,50,000 টাকা নিয়ে রেস্টুরেন্ট ব্যবসা চালু করেন, তাহলে এখানে কোনো আয় আছে? এগুলো নিয়ে শুরু করা হয়েছে মানে তার মোট মূলধন হবে 3 লাখ আর 4,50,000 মিলে মোট মূলধন হবে 7,50,000। পরে দেখো আয় নির্ণয় করতে বলছে। আয় ব্যয়ের ব্যাপারগুলো চতুর্থ অধ্যায়ে আছে, পঞ্চম অধ্যায়ে আছে।
মানে এই প্রবলেম দিয়ে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সবগুলোই আলোচনা হবে। গ্রাহকদের সেবা প্রদান মানে যারা রেস্টুরেন্টে আসে তাদেরকে সেবা দিয়ে টাকা পাওয়া গেছে 65,000। এটা আয়ের মধ্যে যাবে। চেকের মাধ্যমে মাসিক ভাড়া প্রদান 30,000 টাকা, এটা ব্যয়ে যাবে বা খরচে যাবে। ব্যয় বা খরচ আবার একই ব্যাপার, ব্যয় বা খরচের মধ্যে যাবে। সেবা প্রদান করে প্রাপ্য 45,000 টাকা, মানে মোট পাওনা হয়েছে 45,000, এটা আয়ের মধ্যে যাবে। কারণ আয় মানে শুধু পাওয়া গেলে আয় না, যদি তুমি ভবিষ্যতে পাওনা হও তাহলে আয়। সেবা প্রদান করে প্রাপ্য 45,000, এটা আয়। পাওয়া যাবে না 2,000 টাকা, এটা খরচ বা ব্যয় যাবে। এই 2,000 টাকা যাবে খরচ বা ব্যয়ের মধ্যে। বিজ্ঞাপন বাবদ, স্যার অনুপার্জিত আয় তো দায়। হ্যাঁ, অনুপার্জিত আয় হচ্ছে দায়। যেটা অনুপার্জিত আয় মানে তুমি এখনো সার্ভিস দাওনি, সার্ভিস দেওয়ার আগেই তুমি অ্যাডভান্স নিয়েছো, তো কোনো টাকা অ্যাডভান্স নিয়ে থাকাকে বলে দায়। 8 তারিখে আছে বিজ্ঞাপন বাবদ পরিশোধ করা হলো 12,000, এটা ব্যয় বা খরচের মধ্যে যাবে। অগ্রিম ভাড়া প্রদান 6,000 টাকা, এটাকে আয় ব্যয় কোনোটাই বলা যাবে না। অগ্রিম ভাড়া হচ্ছে সম্পদ, কারণ ভাড়া দেওয়ার সময় হয়নি কিন্তু তুমি অগ্রিম দিয়েছো। উপযোগ বিল পরিশোধ করা হয়নি, উপযোগ বিল মানে ইলেকট্রিসিটি বিল, গ্যাস বিল, পানির বিল, এগুলো পরিশোধ করা হয়নি, এটা খরচ, এটা খরচের মধ্যে যাবে। খরচের মধ্যে যাবে মানে ক্ষয়ের উত্তরে যাবে। তারপরে ধারে অফিস সাপ্লাইজ ক্রয় করা হলো। অফিস সাপ্লাইজ মানে ছোটখাটো জিনিসপত্র যেগুলো দরকার হয়, স্কেল, রাবার, কলম, অফিসে ছোটখাটো যেগুলো দরকার হয়, এটা যাবে ব্যয়ের মধ্যে বা খরচের মধ্যে। নগদান হিসাব তৈরির জন্য দেখবা যেসব জাবেদায় এখানে নগদান হিসাব আছে, জাবেদা অনুযায়ী নগদান হিসাবে যদি ডেবিট থাকে, যেমন প্রথম লেনদেনে আছে নগদান হিসাব ডেবিট, ব্যাংক ডেবিট, মূলধন ক্রেডিট। নগদান হিসাব ডেবিট থাকার কারণে ডেবিট দিকে যাবে 3 লাখ টাকা। নগদান হিসাব যেহেতু ডেবিট আছে এর জন্য ডেবিটে যাবে 3 লাখ টাকা। 4 নম্বরের জাবেদা হচ্ছে গ্রাহকদের সেবা প্রদান করা হলো, সেবা প্রদান করে তুমি টাকা পাচ্ছ, নগদান ডেবিট, সেবাই ক্রেডিট। 4 তারিখেও নগদান হিসাব থাকার কারণে ডেবিটে যাবে। তাহলে 4 তারিখেরটাও নগদান হিসাবে ডেবিটে যাবে, কারণ জাবেদা হচ্ছে নগদান ডেবিট, সেবাই ক্রেডিট। তারপরে চেকের মাধ্যমে মাসিক ভাড়া প্রদান, এটা জাবেদা হয় ভাড়ার জন্য ব্যয়, ভাড়া ডেবিট, ব্যাংক ক্রেডিট। তাহলে এই 6 তারিখে কি নগদান হিসাব আসছে? স্যার 6 তারিখে ক্রেডিট কোনটা? ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব। হ্যাঁ, ব্যাংক হিসাব ক্রেডিট, কারণ চেকে দিলে ব্যাংক ব্যালেন্স কমে যায়। তাহলে 6 তারিখেরটা কি নগদান হিসাবের ভিতর লেখা যাবে? নগদান হিসাবে লেখা যাবে না 6 তারিখেরটা। এবার সেবা প্রদান করে প্রাপ্য 45,000, এটা জাবেদা হচ্ছে প্রাপ্য ডেবিট, সেবাই ক্রেডিট। এখানে কি নগদান হিসাব আছে? না স্যার। অতএব এটা নগদান হিসাবে যাবে না। তারপর
পাওয়া যাবে না যেটা, তার জাবেদা হচ্ছে অনাদায়ী পাওনা ডেবিট, ব্যয় আর প্রাপ্য ক্রেডিট। তাহলে এখানেও নগদান হিসাব নাই, অতএব নগদান হিসাবে যাবে না। 8 তারিখের জাবেদা হচ্ছে বিজ্ঞাপন ব্যয় ডেবিট, নগদান ক্রেডিট। তাহলে এটা কি নগদান হিসাবে যাবে? জি স্যার। কোন দিকে যাবে? নগদান হিসাব ক্রেডিট আছে, তাহলে টাকার পরিমাণ কোন দিকে যাবে? ক্রেডিট। ক্রেডিট দিকে যাবে। অগ্রিম ভাড়া প্রদান 12 তারিখ আছে, তার জাবেদা হচ্ছে অগ্রিম ভাড়া ডেবিট, নগদান ক্রেডিট। এখানে নগদান হিসাব যেহেতু ক্রেডিট আছে, এই জন্য ক্রেডিটে যাবে 6000। উপযোগ বিল পরিশোধ করা হয়নি, এর জাবেদা হচ্ছে উপযোগ খরচ ডেবিট, বকেয়া উপযোগ খরচ ক্রেডিট। 15 তারিখেও নগদান হিসাব নাই, এই জন্য নগদান হিসাবে যাবে না। ধারে অফিস সাপ্লাইজ ক্রয়, অফিস সাপ্লাইজ একটা ব্যয়, ছোটখাটো ব্যয়, অফিস সাপ্লাইজ ডেবিট, আর ধারে হওয়ার কারণে বকেয়া অফিস সাপ্লাইজ ক্রেডিট। তাহলে 23 তারিখেও নগদান হিসাব নাই, এই জন্য নগদান হিসাবে যাবে না। এবার তাহলে উত্তরগুলো দেখো। আয়ের ক্ষেত্রে উত্তর দেখতে পাচ্ছ একের কয়ের। ইয়েস স্যার। সেবা প্রদান আছে 65,000, এটা এক ধরনের আয়। প্রাপ্য 45,000, সেবা প্রদান করে যেটা ভবিষ্যতে পাওয়া যাবে 45,000। এর সমষ্টি হচ্ছে 1,10,000, এটাকে বলা হবে আয়। তাহলে মোট আয়, এখানে কয়ের উত্তরে যে আয় নির্ণয় করতে বলছে, তার জন্য মোট আয় বলবা কত? 1,10,000। খরচগুলো দেখো, একের ক্ষয়ের উত্তর দেখতে পাচ্ছ বয়েজ? ইয়েস স্যার। স্যার স্লাইডটা আরেকবার আনবেন। জি স্যার। খরচ বা ব্যয় একই কথা, খরচ ব্যয় এক্সপেন্সেস একই কথা। এখানে খরচের মধ্যে দেখতে পাচ্ছ ভাড়া প্রদান, অনুযায়ী পাওনা, বিজ্ঞাপন, এগুলো দেওয়া হোক বা না হোক ব্যয়। কারণ দেওয়া হয়নি তাই কি হয়েছে, তুমি ভবিষ্যতে দিবে। যেমন উপযোগ বিল দেওয়া হয়নি ছিল, তারপরও ব্যয় আসবে। অফিস সাপ্লাইজও ধারে ক্রয় বলা আছে, অফিস সাপ্লাইজের এই টাকাও পরে আসবে, পরে দিতে হবে তোমার, এই জন্য ব্যয়ের মধ্যে। এরপরে এখন আমাদের নগদান হিসাব তৈরি করতে বলছিল, এটা খতিয়ানের প্রাচীন পদ্ধতির ছক। এখানে ডেবিটে আসছে যেগুলো নগদান হিসাব ডেবিট আসছে, জাবেদা ছিল নগদান ডেবিট, মূলধন ক্রেডিট। এই জন্য মূলধন লিখতে হলো ডেবিটে 3 লাখ। 4 তারিখে একটা জাবেদা ছিল নগদান ডেবিট, সেবাই ক্রেডিট। নগদান ডেবিট থাকার কারণে সেবাই দিয়ে ডেবিটে লিখতে হলো 65,000। 8 তারিখে একটা জাবেদা ছিল বিজ্ঞাপন খরচ ডেবিট, নগদান ক্রেডিট। নগদান ক্রেডিট থাকার কারণে ক্রেডিটে লিখতে হলো 12,000। অফিস ভাড়া আছে, অফিস ভাড়া ডেবিট, নগদান ক্রেডিট। অফিস ভাড়া থাকার কারণে নগদান ক্রেডিট যেহেতু, এই জন্য অফিস ভাড়া দিয়ে ক্রেডিটে লিখতে হলো 6,000। লেখার পর যেদিক বেশি, বেশি কোন দিক?
ডেবিটে আছে 3,65,000, তার যোগফল হচ্ছে 3,65,000। এই 3,65,000ই ক্রেডিটে লেখা হলো। 3,65,000 থেকে উপরের 12,000 আর 6,000 মাইনাস করে ব্যালেন্স সিডি লেখা হলো মাইনাস করে 3,47,000। তার মানে এই লেনদেনগুলোর পর এই প্রতিষ্ঠানের হাতে আছে 3,47,000 টাকা। ব্যালেন্স সিডি যে তারিখে হয়েছে জানুয়ারি 31 তারিখে, এই ব্যালেন্স সিডি পরবর্তী দিন ফেব্রুয়ারির 1 তারিখে চলে যাবে। ব্যালেন্স সিডি যেদিন হয় 31 জানুয়ারি 31 তারিখে হলো, তাহলে ফেব্রুয়ারির 1 তারিখে গিয়ে ব্যালেন্স বিডি হয়ে গেল 3,47,000। যদি ব্যালেন্স সিডি ফেব্রুয়ারির 28 তারিখে হতো তাহলে ব্যালেন্স বিডি কত তারিখে লিখতা? মার্চ 1। মার্চের 1 তারিখে লিখতাম। এইভাবে এখানে শুধু নগদান হিসাব তৈরি করতে বলা হয়েছে। যদি আরো হিসাবের নাম উল্লেখ থাকে আরো হিসাব তৈরি করতে হবে। মনে করো বলতে পারে মূলধন হিসাব তৈরি করো, সেবা আয় হিসাব তৈরি করো, তখন ওই জাবেদা অনুযায়ী একই পদ্ধতিতে আরো হিসাব তৈরি করা হবে। এখানে এরপর শুরু থেকে দেখো, দেখে স্যার কোনো কোশ্চেন থাকলে বলো এবার। বলো। স্যার ক্রেডিটের পরিমাণ যদি বেশি হইতো তাহলে? তাহলে ক্রেডিট থেকে ডেবিট বাদ যাবে। তখন স্যার ব্যালেন্স বিডি সিডি মানে কোথায়? এই অঙ্কে যেদিকে দেখতেছো তার উল্টো দিকে হয়ে যেত। এই অঙ্কে যেদিকে দেখতেছো তার উল্টো দিকে তখন ব্যালেন্স সিডি বেরিয়ে হতো। এবার এখন ফার্স্ট স্লাইড থেকে দেখো, দেখে প্রশ্ন করো কোনো কোশ্চেন কারো থাকলে। ফার্স্ট স্লাইড থেকে কোনো কোশ্চেন আছে কারো? নো স্যার। সেকেন্ড স্লাইড। আয় নির্ণয় করা থেকে না স্যার। মোট খরচের পরিমাণ বা ব্যয়ের পরিমাণ একই কথা। তোমাকে বললো মোট খরচ, মোট ব্যয়, মোট এক্সপেন্সেস নির্ণয় করো, সবই একই কথা। নগদান হিসাব যেটা তৈরি করা হয়েছে এটা হচ্ছে প্রাচীন পদ্ধতিতে বা টি ছকে। টি নামা হওয়ার কারণ হচ্ছে, টি ছক নামা হওয়ার কারণ দেখো এগুলো ছকের মধ্যে অসংখ্য টি আছে। এই যে এখান থেকে যে রেখা টানা আছে তারপর নিচে চলে আসলো একটা টি এর মতো, আবার এখান থেকে রেখা গেল আবার নিচে চলে আসলো, এটা আরেকটা টি। এই জন্য এটাকে টি ছক বলে। টি ছক বা প্রাচীন পদ্ধতির খতিয়ান। এরপর আরো প্রশ্ন থাকলে বলো। যে আলোচনা করলাম এতক্ষণ এখানে আরো প্রশ্ন থাকলে বলো। আরো কোনো কোশ্চেন আসছে তোমাদের? তাহলে আজকে শুরুতে যা বললাম
ওদের বলতে অ্যাসাইনমেন্ট কেউ কেউ এখনো সাবমিট করনি, তাদের অ্যাসাইনমেন্ট একটা ফাইলে পিডিএফ করে সাবমিট করতে হবে, এবং ইমেল অ্যাড্রেস যদি না থাকে আবার দেখো মেল অ্যাড্রেস, এই অ্যাড্রেসে যে 1-2 প্রপারলি সাবমিট করনি তাকে সাবমিট করতে হবে, কারণ অ্যাসাইনমেন্টে মার্কস আসছে। অ্যাসাইনমেন্টের মার্কস, ভাইবার মার্কস, ক্লাসে উপস্থিতি সবকিছু মিলিয়েই প্রমোশন পাবে। সব ছাত্র কিন্তু এখানে প্রমোশন পায় না। তোমার পারফরমেন্স ভিত্তিক, পারফরমেন্স ভালো হলে প্রমোশন পাবে। স্যার বলো। স্যার আমাদের তো অনেক স্যার ম্যাডামই অ্যাসাইনমেন্টের উপরেই ক্লাস নিতেছে, এখন স্যার সিটিও কি স্যার এই অ্যাসাইনমেন্টের উপরেই হবে? সিটির ব্যাপার আলাদা, তখন সিটির ব্যাপার জানিয়ে দেওয়া হবে। তারপরে তোমাকে যেটা বললাম যে আগামীতে হিসাব বিজ্ঞানের যত অ্যাসাইনমেন্ট দিবে যেদিন গ্রুপে দেয়া হবে সেদিন থেকে 7 দিনের মধ্যে পিডিএফ করে এই ইমেল অ্যাড্রেসে পাঠাতে হবে। পিডিএফ করবা সিঙ্গেল একটা ফাইলে। কেউ 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 করেছে এরকম, প্রত্যেকটা ছবির পেজকে এক একটা পিডিএফ বানিয়েছে, এভাবে তার পিডিএফ এর সংখ্যা হয়ে গেছে 4-5টা। এইভাবে না, সবগুলো ফাইল থেকে একটা পিডিএফ বানানো যায়। তারপরে যেটা ব্যাপার, রেগুলার অনেকেই ক্লাসে উপস্থিত না। শামস মুক্তাদির মাসুদ, কলেজ নম্বর 12905, শুনতে পাচ্ছ? শামস মুক্তাদির মাসুদ 12905। শামস মুক্তাদির। 13029। ইয়েস স্যার। বলো তাহলে খতিয়ান সম্পর্কে তুমি কি বুঝলা একটু বলো সংক্ষেপে। 13029 খতিয়ানের ব্যাপারটা কি তাহলে? খতিয়ান তৈরি করার কথা বললে তখন কি কাজ করবা? স্যার